আবার আবার সেই কামান গর্জন। নবীনচন্দ্র সেনের পলাশির যুদ্ধ, শাসক বিরোধীর মুহুর্মুহু কামান গর্জনের মধ্যেই লোকসভা ভোট ঘোষণার মাত্র কয়েকদিন আগে আজই কার্যকর হলো সিএ, জানিয়ে নতুন করে তোলপাড় রাজনীতি। এই অনুষ্ঠানে তা নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের, অবশেষে বিল পাশের প্রায় 4.5 বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএ। কাল থেকেই করা যাবে আবেদন। লোকসভা ভোটের আগে বিজেপির মাস্টার স্ট্রোক। দ্বিতীয় প্রশ্ন, রাজ্যের নমশূদ্র সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় 2,87,00,000। 74টা বিধানসভা কেন্দ্রের ফলাফলে ফ্যাক্টর হয় মতুয়া ভোট। আসন্ন লোকসভা ভোটে বাংলায় কতটা প্রভাব ফেলবে এই সিএ? এ রাজ্যে আদৌ ফায়দা তুলতে পারবে বিজেপি? তৃতীয় প্রশ্ন, ভোটের আগে কেন সিএ? কোনো বৈষম্য মানব না, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নাগরিকত্ব বাতিলের নয়, নাগরিকত্ব দেয়ার আইন, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সিএ কি এ রাজ্যে তৃণমূল বিজেপির ভোট দৈরথের অন্যতম ইস্যু হয়ে দাঁড়ালো? চতুর্থ প্রশ্ন, সন্দেশখালী তদন্তে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার। ইডির ওপর হামলার অভিযোগে 2 সঙ্গী সহ গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন। আগেই কেন গ্রেফতার করেনি পুলিশ? পঞ্চম প্রশ্ন, ধোঁকা দেয়া হয়েছে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ভুল হয়েছিল। টিকিট না পেয়ে বিদ্রোহী অর্জুন সিং, ওর সঙ্গে আমাদের যোগাযোগ ছিল বলছেন শুভেন্দু অধিকারী। তবে কি ব্যারাকপুরে ফের বিজেপির প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং? ষষ্ঠ প্রশ্ন, তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ পাঠান, কীর্তি আজাদ থেকে শত্রুঘ্ন সিনহা। এ রাজ্যে কি বাঙালি কম পড়িয়াছে? কটাক্ষের সুরে প্রশ্ন বিজেপির। 21-এর বহিরাগত অস্ত্র কি 24-এ বুমেরাং হয়ে ফিরে এলো তৃণমূলের কাছে? তবে শুরুতেই আজ দেখাবো আজকের দিনের সব থেকে বড় খবর। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে কার্যকর হলো সিএ, নাগরিকত্ব সংশোধনী আইন। দেখুন, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। আইনে পরিণত হওয়ার প্রায় 4 বছর পর ভোটের মুখে সোমবার জারি হলো সিএ এর বিজ্ঞপ্তি। এর ফলে দেশ জুড়ে চালু হলো নাগরিকত্ব সংশোধন আইন বা সিএ। 2014 সাল থেকে বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ পাশ করায় মোদী সরকার। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। পাল্টা তৃণমূল বারবারই দাবি করেছে এটা নেহাতি বিজেপির নির্বাচনী গিমিক। এবার ভোটের মুখে চালু হলো সেই সিএ। বাঙালি হিন্দু যেখানেই ধর্মের জন্য অত্যাচারিত হবে পৃথিবীতে, তাদের এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, কারণ তাদের জন্যই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা সহ প্রমুখেরা তৈরি করেছিলেন। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2019-এর 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়, কিন্তু তারপর প্রায় 4.5 বছর কেটে গেলেও সেই আইন কার্যকর হয়নি। অবশেষে লোকসভা ভোটের আগে বিজ্ঞপ্তি জারি হলো, চালু হলো সিএ। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সিএ বিল পাশ হয়ে গেছে, কিন্তু রুল ফ্রেমিং আর হচ্ছে না। প্রায় 4.5 বছর ধরে এই রকম চলল। তারপর আজ 11ই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণার বড়জোর আর কয়েকটা দিন বাকি। দেশ জুড়ে লাগু হলো সিএ। আমি প্রথমে আজকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, অসংখ্য শো আমরা করেছি, বহুবার এ নিয়ে আলোচনা করেছি। আমি শুরুতেই একেবারে রাজ্য স্তরে এবং রাজনীতি স্তরে নেমে আসবো। সেটা হচ্ছে এই ঘোষণা এই রাজ্যে লোকসভা ভোটের 42টা আসনে ঠিক কী প্রভাব ফেলতে পারে। এক, যে বিজেপি আদৌ এর থেকে এই রাজ্যে কোনো ডিভিডেন্ড পেতে পারে কিনা, নাকি উল্টো দিকে তৃণমূল তার সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও সুসংহত করে তার সপক্ষে নিয়ে আসতে পারে। কি হতে পারে? দেখুন সুমনদা, আমি মনে করি যে আসামের রাজনীতির বাধ্যবাধকতায় বিজেপি এই সর্বভারতীয় স্তরে সিএ চালু করলো। এতে সবচেয়ে যদি লোকসান হয় তাহলে পশ্চিমবাংলাতে বিজেপির লোকসান হবে। কেন পশ্চিমবাংলায় লোকসান হবে? পশ্চিমবাংলাতে যে আবহ তৈরি হয়েছিল সন্দেশখালীর ঘটনার পর, এবং মা বোনদের ইজ্জত যেভাবে লুণ্ঠিত হয়েছিল, সরকার কার্যত বলা যায় কোণঠাসা। এমনকি সেটা গতকালের জনসভাতেও, তৃণমূলের ডাকা জনসভাতেও ধরা পড়েছে। ফলে সরকার যখন মানে মরালি ডিমোরালাইজড হয়ে আছে,
সেই রকম একটা অবস্থাতে মানে সরকার বিরোধী ইস্যুটাকে কার্পেটের তলে চলে যাবে। এই আজকেই আপনি দেখুন শোতে সন্দেশখালীকে 1 নম্বরে রাখতে পারলেন না, যদিও 3টা অ্যারেস্ট হয়েছে। তার মানে হলো যে সরকার বিরোধী অবস্থান থেকে, মানে এতদিন পর্যন্ত ইস্যুটা ছিল তৃণমূলের বিরুদ্ধে, এখন বিজেপির কে জবাব দিতে হবে সিএ কেন তুমি চালু করলে, তুমি ডিসক্রিমিনেশন করছো কিনা, তুমি মুসলমানদের এগেনস্টে গিয়ে কথা করছো কিনা, সিএটা এনআরসিতে রূপান্তরিত হবে কিনা প্রচারে, ইত্যাদি ইত্যাদি। আমি পরিষ্কার করে বলতে চাই যে সিএ আসার ফলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে তীব্র বিরোধিতার হাওয়া তৈরি হয়েছিল, সেই বিরোধিতার হাওয়ার মধ্যে বিভাজন আসবে। কারণ হিন্দু মানে কিন্তু একটা সিঙ্গুলার হিন্দু নয়, সেই হিন্দুরা কিন্তু বহু, তার মধ্যে লিবারালরাও আছেন যারা ভেবেছিলেন তৃণমূলকে হারানোর জন্য এবার বিজেপিকেই ভোট মারবো। হয়তো বামপন্থীরাও ভেবেছিলেন যে এবার তৃণমূলকে হারার জন্য বিজেপিকেই ভোট মারবো, তারা কিন্তু দুবার ভাববে। এই লিবারাল মনের বামপন্থী বিভিন্ন বহুত্ববাদের যে আছে হিন্দুরা আছে, তারা একটা ভাবে। দ্বিতীয় যে বিষয়টা, কিন্তু তার আগে বিশ্বনাথ কাউন্টার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সন্দেশখালী, সেটা মূলত ল অ্যান্ড অর্ডার ইস্যু। ল অ্যান্ড অর্ডার ইস্যু আর সিএ এর মতো ইস্যু ওভারল্যাপিং না হয়ে আপনি বলছেন যে আয়দার অর মানে না, আমি তা বলছি না। আমি বলছি যে সন্দেশখালীর ইস্যুতে আসার পরে সরকার কোনটা ছিল? সরকার ডিফেন্সিভ অবস্থায় ছিল, বিজেপি অফেন্সিভ অবস্থায় ছিল, এবং সারা রাজ্যে এই বার্তাটা পৌঁছে গিয়েছিল যে মানে সরকারের কাছে কোনো জবাব নেই। মানে আমাদের প্রধানমন্ত্রী একের পর এক জনসভা করে যেভাবে মানুষকে সংগঠিত করেছিল এই সন্দেশখালীর ইস্যুতে, সেটা কিন্তু কার্পেটের তলে যাবে, সিএ এখন প্রধান আসবে। আর দ্বিতীয় যেটা, বিজেপির যেহেতু সংখ্যালঘুদের মধ্যে কোনো সমর্থন নেই এবং সংখ্যালঘু এলাকায় তাদের কোনো সংগঠন নেই, ফলে এই সিএটা মমতা বন্দ্যোপাধ্যায়রা এনআরসি হিসেবে প্রচার করবেন না এর কোনো গ্যারান্টি নেই। 2021-এ করেছিলেন, ভীষণ রেজাল্ট পেয়েছিলেন। 92 প্রতি 100 জন মুসলমানের মধ্যে 92 জন যদি তৃণমূলকে পক্ষে ভোট দেয়, সেটা যে কী ধরনের রেজাল্ট হতে পারে সেটা কিন্তু বিজেপি বোঝার মানে নিশ্চয়ই ক্ষমতা হয়েছে 21 সালের অভিজ্ঞতা থেকে। দ্বিতীয় যে বিষয়টা আমি পরিষ্কার করে বলতে চাই যে দেখুন, এটা ভাবতে হবে বিজেপিকে যে পশ্চিমবাংলার রাজনীতির জন্য কোন ধরনের রাজনীতি তাদের ক্ষেত্রে, অর্থাৎ জয়ের ক্ষেত্রে উপযুক্ত। মানে সিএ এর মতন ইস্যু নিশ্চয়ই শান্তনু ঠাকুরদের ইস্যু ছিল। আমি একজন গবেষক হিসাবে বলছি, এটা উইথ অথরিটি বলছি কথাটা, আমার কাছে যদি কেউ দেখতে চান আমি রিপোর্ট দেখাতে চাই। সিএ পশ্চিমবাংলার ক্ষেত্রে সুমনদা বিশ্বাস করুন, একমাত্র মতুয়াদের একটা অংশ, সেটাও ঠাকুরবাড়ি কেন্দ্রিক যারা মতুয়া, তারাই এটা চাইছে। অন্যরা বলছে আমার তো রেশন কার্ড আছে, আমার তো ভোটের দেই, আমি তো প্রধানমন্ত্রী নির্বাচন করি, আমি মুখ্যমন্ত্রী নির্বাচন করি, আমার আবার নতুন নাগরিকত্ব কি আছে? নানা লজিক আপনি দিতে পারেন যে এর মধ্যে বিভাজন আসবে না, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু প্রশ্নটা হলো যে সিএ কি সত্যি সাধারণ মানুষকে প্রভাবিত করে, নাকি ল অ্যান্ড অর্ডার, বেকারত্ব, সেই ইস্যুগুলো অনেক বেশি প্রভাবিত করে? চক্রবর্তী বলছেন সিএ সামনে আসায় সন্দেশখালীর মতো ইস্যু কি পিছনের সারিতে চলে যাবে? সরাসরি মতুয়ারদের কথা হচ্ছে, আমি সরাসরি ঠাকুরনগরে চলে যাব। আমার সহকর্মী পার্থ প্রতিম ঘোষ আমার সঙ্গে রয়েছেন। আমি দেখছিলাম পার্থ যে ইতিমধ্যেই উৎসবে মেতেছেন মতুয়াদের একাংশ। আমি খানিকক্ষণ আগে একটা পরিসংখ্যান দিলাম যে এই রাজ্যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় 2,87,74,টা বিধানসভা কেন্দ্রের ফলাফলে মতুয়া ভোট ফ্যাক্টর হয়। যারা উৎসবে মেতেছেন কি বলছেন তারা? একেবারে দেখো, মতুয়া ভোটটা ফ্যাক্টর হয় এবং 2019-এ প্রতিশ্রুতি ছিল, তার পরবর্তীকালে কিন্তু পার্লামেন্টে, রাজ্যসভায় এবং লোকসভায় পাস হয় এবং তার পরবর্তীকালে ডিসেম্বর মাসে সেটাই কিন্তু একেবারে আমরা সরাসরি ছবিটা দেখাতে বলবো আগে আমার সহকর্মীকে। একেবারে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু উৎসবের একটা আবহ, যেটা বলছিলাম ডিসেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই বিলে সই করে একেবারে আইন হিসেবে পাস হয়, কিন্তু রুল জারি হচ্ছিল না। সেটা নিয়েই কিন্তু একেবারে আন্দোলন, সেই আন্দোলন চলছিল। আমি দেখতে পাচ্ছি সুমনদা যে একেবারে ঠাকুরনগর, সেই ঠাকুরনগরে যারা মতুয়া সম্প্রদায়ের অনুগামী, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনন্দে মেতে উঠেছে, উৎসবের আবহ। আমি তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, একটু কয়েকজনের সঙ্গে। আপনারা অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের তরফ থেকে নানা সময় আন্দোলন করছিল, এই সিএটা লাগু হোক কেন চাইছিল এবং আপনাদের কাছে প্রতিশ্রুতি ছিল? আমাদের কাছে এই আমরা যখন আমাদের শান্তনু ঠাকুরের রাজনীতিতে প্রবেশ করাই, তখন একটাই আমাদের উদ্দেশ্য ছিল, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর কাছে গিয়েছিলাম 12 দফা দাবি নিয়ে। তার প্রথম দাবি ছিল সিএএ, নাগরিকত্ব সুরক্ষা। এই নাগরিকত্ব সুরক্ষার জন্য প্রমথ চাঁদ ঠাকুর আন্দোলন করেছেন, পরবর্তীতে বিনাপানি দেবী। একেবারে
প্রতিশ্রুতি ছিল আজকে সিএ লাগু হলো। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, অমিত জি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের দাবি পূরণ করবেন, তাই আজকে আপনারা আন্দোলনও করেছিলেন। আমরা 50 বছর ধরে এই ঠাকুরবাড়ির পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি। প্রমথ রঞ্জন ঠাকুর, মা বিনা পানি, তার পরবর্তীকালে শান্তনু ঠাকুর মশাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন করে আমরা আজকে সেই আন্দোলনের ফল আজকে আমরা পেয়েছি। মোদিজিকে অসংখ্য ধন্যবাদ, অমিত জিকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ পার্থ। আমি রাজস্বীর কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এই সময় কার্যকর করা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বনগাঁ, রানাঘাট সহ এই রাজ্যের বেশ কয়েকটা লোকসভা আসনে এবং বিধানসভার হিসেবে আবার বলবো 74টা বিধানসভাতে নিঃসন্দেহে মতুয়া ভোট ফ্যাক্টর। শান্তনু ঠাকুরের নাম বলছিলেন কেউ, কিন্তু মতুয়ার সম্প্রদায়ের মানুষদের মধ্যে কিন্তু একাধিক বিভাজন আছে, সুতরাং তার হিসেবেও আমরা করব। কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদন। মহাভারতে বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন সুখীকে। উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন অঋণী, অপ্রবাসী। যিনি দিনান্তে নিজের ঘরে বসে দুটি শাকান্ন খেতে পারেন তিনি সুখী। অর্থাৎ নিজের মাটি, নিজের ঘর প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। আর ধর্মীয় উৎপীড়নের কারণে যাদের নিজের ভিটেমাটি ছাড়তে হয়েছে তাদের জন্যই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করে আসছে বিজেপি। প্রায় 4.5 বছর বাদে ভোটের মুখে সোমবার যা চালু হলো। আর পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ মতুয়া ভোট। 2011 সাল থেকে এই মতুয়া ভোটের সিংহভাগই ছিল তৃণমূলের দখলে, কিন্তু 2019-এর লোকসভায় সেই হিসেব বদলে যায়। বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 নমশূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যার একটা বড় অংশ মতুয়া। প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। তাই সিএএ চালু হওয়ার ফলে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ? আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ লাগু হলে তো আপনাদের নাগরিকত্ব চলে যাবে, আর আমরা বলেছিলাম সিএ লাগু হলে আপনাদের নাগরিকত্ব যাবে না। এখনো বলছি, কে সত্যি কথা বলেছে আর কে মিথ্যে কথা বলেছে সেটা একবার প্রমাণ হয়ে যাবে। লোকসভা ভোটের আগে সিএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে, এবং আমরা সেই কারণেই বলেছিলাম যে গোজাবিল দিয়ে হলেও একটা কিছু করতে চাইছে। শেষ অবধি ভোটে সিএএ কত বড় ফ্যাক্টর হলো তার প্রমাণ পাওয়া যাবে ফলাফলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি চলে যাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই নিয়ে সাংবাদিক সম্মেলন। আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না, ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না। মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখুন, বেশি কথা আপনি বলবেন না। সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি, এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান। এনআরসি, এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে। সমনাগরিকত্ব দেওয়ার আইন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের, মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন। কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন। আইন শৃঙ্খলা ঠিক থাকবে। মমতা ব্যানার্জিকে বলবো উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন, আর উনি যেন গতবারের মতো
ওই ক্যা ছি ছি এসব করে ওই সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন। এই কাজটা করতে না বলবো। আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না, আইনে পরিষ্কার লেখা আছে। আর আমি আবারও বলি 2,28 লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা, একজনও নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার থাকছি। ফ্ল্যাশব্যাকে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএ ইস্যুতে সেই যখন স্লোগান উঠেছিল ক্যা ছি ছি 2019 সালে 20শে ডিসেম্বর ঠিক কি বলেছিলেন দেখুন। বিজেপি ছি 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 কাকা ছি 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 ক্যা ছি 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 ক্যা ছি 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 ক্যা ছি 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 বিজেপি ছি 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 বিজেপি ছি 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 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে 11ই ফেব্রুয়ারি অমিত শাহ এই সিএ নিয়ে ঠিক কি বলেছিলেন, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখুন। हमने 2018 में वादा किया था, 19 में मतवा समाज ने हमारी झोली कमल के फूलों से भर दी। ममता दीदी ने शुरू कर दिया कि झूठा वादा है, कुछ होगा नहीं, देंगे नहीं, और वो देंगे तो हम देने देंगे नहीं, हम उसको रोकेंगे, मेरी जान है तब तक नहीं होगा। ममता दीदी, हम तो वो लोग हैं जो कहते हैं वो करते हैं। हमने सीए का कानून पारित किया है। मैं आज इस पवित्र भूमि पर वादा कर कर जाता हूं, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त करेगी। আমি রাজশ্রী লাহিড়ীর কাছে যাব। রাজশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সময়টা নিয়ে প্রশ্ন তুলেছেন যে 2019-এর ডিসেম্বরে আইন পাশ হলো, 2024-এর মার্চ মাসে সেটা লাগু হচ্ছে। বলছেন যে রাজনৈতিক পরিকল্পনার ছলনা, রমজান মাসের আগে এই দিনটা কেন বেছে নিতে হলো, ভোটের আগে কেন বেছে নেওয়া হলো? সুমনদা, আজ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমি এখানে এসেছি, কিন্তু কথা আজকে আমি বলবো পূর্ববঙ্গে শেকড় থাকা বাঙালি হিন্দু হোমল্যান্ডের লড়াই লড়া আশুতোষ লাহিড়ীর পরিবারের এক সদস্য হয়ে, যার 14 পুরুষের পূজিত শালগ্রাম শিলাকে খোপার মধ্যে বেঁধে রাতের অন্ধকারে আমার ঠাকুরদামশাইয়ের কাকিমা 90 বছরের বৃদ্ধা শুধুমাত্র এক কাপড়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, সব কিছু ফেলে রেখে কুলদাপ্তারে এই ম্লাস্য দেশে রাইখা জামুনা এইটা বলে। আজ 11ই মার্চ, আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। 1950 সাল পণ্ডিত নেহেরু বলছেন, displaced persons who have come to settle in India are bound to have citizenship. If law is inadequate in this respect, law should be changed. 1947 সাল দেশ স্বাধীন হচ্ছে, পণ্ডিত নেহেরু উঠে দাঁড়িয়ে বলছেন, let us not forget our brothers and sisters whom we have left at the other side of the border. 1949 সাল সর্দার বল্লভভাই প্যাটেল বলছেন, those who are our flesh and blood, those who have fought at our side, they cannot be separated from us mere by drawing a line. গান্ধীজি বলছেন, those who will peril in East Bengal, it is our duty will be to protect them in their own country, and if not possible to give them shelter in our country if there is no other way. 2016 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল বরকত বলছেন, গড়ে 632 জন বাঙালি হিন্দু প্রতিদিন বাংলাদেশ পূর্ব পাকিস্তান পরিত্যাগ করেন। আগামী 30 বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে। আমি বলছি না, ঢাকা ট্রিবিউনে দেওয়া ইন্টারভিউতে। তুমি যেটুকু বলেছো, আমি বলছি সবগুলোই সমান সত্যি হতো যদি 2019-এ যখন আইনটা পাশ হলো তখনই ল ফ্রেম করে লাগু করা যেত। ভোটের মুখে কেন? আমার প্রথম প্রশ্নটা ছিল যে কেন 11ই মার্চ 2024? যে কমিটমেন্ট সর্দার বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, পণ্ডিত নেহেরু, বাবা সাহেব আম্বেদকর, চক্রবর্তী রাজাগোপালাচারীর দেওয়া ছিল 1947 সালে, সেই কমিটমেন্টকে পূর্ণ হতে নরেন্দ্র মোদীকে কেন করতে হলো? কেন এতগুলো সরকার তাদের পূর্বসূরি? আমি তো তোমার সঙ্গে যোগ করছি যে যদি করলো তাহলে 19শে ডিসেম্বরে কেন হলো না, কেন 24শে মার্চ অবধি অপেক্ষা করতে
হলো এই লোকসভা প্রশ্নগুলো 4.5 বছর লোকসভা ভোটের তারাই বলে করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আজকে শুধু একজনেরই কথা মনে হচ্ছে, 1950 সালে যিনি রাতের অন্ধকারে পূর্ববঙ্গ থেকে পালিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী যোগেন মণ্ডল, যার জন্য হিন্দু মেজরিটি যশোর, খুলনা, বৌদ্ধ হিন্দু মেজরিটি চট্টগ্রাম এবং সিলেট পর্যন্ত ভারতবর্ষে বিলয় হওয়ার কথা হওয়া সত্ত্বেও ভারতবর্ষে যুক্ত হয়নি, অন্য জায়গায় চলে গেছে। 46% জমি পেয়েছিলাম আমরা বাঙালি হিন্দু। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় গেছে। আমি বলছি বৈশ্বনাথ, এটাও তৃণমূলকে বলতে হবে যে এর সঙ্গে ডিটেনশন ক্যাম্প, এর সঙ্গে নাগরিকত্ব ক্যান্সেলের তো কোনো যোগ নেই। এই বিল তো পাবলিক স্পিয়ারে আছে, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্প বা নাগরিকত্ব বাতিলের কি যোগ আছে? না, একটা কথা হলো যে যারা এই দেশে ভোট দিল, চাকরি করলো, এই দেশে যাদের ভোটে প্রধানমন্ত্রী হলেন, এখন তারা বলছেন দেশের নাগরিক নয়, এটা ওনাদের লজিক। আর একটা আমি বলবো যে বিলটা পড়েছেন, বিলটা কিন্তু ইনক্লুশনের বিল, এতে কোথাও লেখা নেই যে নাগরিক নন। আমি সিটিজেনশিপ অ্যাক্টে যেটা মূল 1955 সালে বিলটা আইনটা পাস হয়েছে, তো সেখানে কিন্তু কোথাও ধর্মের ভিত্তির কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে বিশেষ বিশেষ ধর্ম, একটা ধর্ম মুসলিম ধর্মের লোকেরা ছাড়া বাকি ধর্মকে নাগরিকত্ব দেওয়া হবে। যারা অলরেডি নাগরিক তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কি দরকার? মমতা ব্যানার্জি বলেছেন আমার জীবন থাকতে এই বাংলাতে ফ্যাকচুয়াল এরর হয়ে যাচ্ছে। আমি বলছি 3টে প্রতিবেশী দেশ মুসলিম প্রধান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেখান থেকে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে যারা সেখানে মাইনরিটি, যারা 31শে ডিসেম্বর 2014 অবধি ভারতবর্ষে এসছেন, তারা প্রত্যেকে নাগরিক, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা এই বিলে বলা হচ্ছে। এই যে মানুষকে যে একটা বিভ্রান্ত করার চেষ্টা 2019 সালে একটা অ্যাক্ট করলো, তার রুল ফ্রেম করলো, যেখানে রুল ফ্রেম হতে 6 মাসের বেশি লাগে না, সেখানে ঠিক লোকসভা নির্বাচনের আগে রুল ফ্রেম করলো রাজনৈতিক উদ্দেশ্য থেকে, যাতে মানুষে মানুষে ভাগাভাগি রাখা যায়। সংবিধানের মূল স্পিরিটটাই তো এখানে আঘাত খাচ্ছে। সংবিধান তো আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বারবার বলেছে, তাহলে এখানে একটি বিশেষ ধর্ম মুসলিম সম্প্রদায়কে এখানে একটা সাইড করে অন্য ধর্মগুলোকে একদিকে করে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা, এটা তো আমাদের ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, সেই স্পিরিটটাকে আঘাত দিচ্ছে। মমতা ব্যানার্জি তো যথার্থভাবে বলেছে, আজকে গান্ধীজির যারা হত্যাকারী, গডসের যারা সমর্থক, তারা গান্ধীজির কোটেশন দিয়ে বলবে, তাদের কথা মানুষ শুনবে? আমার বিশ্বাস মানুষ ওদের কথা শুনবে না। ওদেরকে যেভাবে মানুষ পরাজিত করেছে, বিভিন্ন জনাদেশ এসছে, এবারও দেখবেন ওই মানুষের জনাদেশ ওদের বিরুদ্ধেই যাবে। সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে যেটা প্রথম দিকে লেখা ছিল যে 1 জুলাই 1987 অবধি অন্য দেশ থেকে যারা ভারতবর্ষে আসছেন তারাই নাগরিকত্ব পাবেন। এই ডেটটা 1 জুলাই 1987টা আধুনিক সিএএতে আইনে সেটাকে বাড়িয়ে 31শে ডিসেম্বর 2014 হয়েছে। আর এই যে মুসলমান সম্প্রদায়ের কথাটা উনি বললেন, ভারতবর্ষে যে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ এসে নাগরিকত্ব অ্যাপ্লাই করে বাই রেজিস্ট্রেশন যে প্রসেস আছে তাতে অ্যাপ্লাই করতে পারবেন। কোনো বাধা সংবিধানের থেকে এই ধারাকে, এই ব্যবস্থাকে তুলে দেওয়া হয়নি। আরেকটাও তোমায় যোগ করতে হবে, আগে যেটা 11 বছর ছিল সেটা এখন 5 বছর থেকেই অ্যাপ্লাই করা যাবে। তো তাহলে 11 বছর কংগ্রেসের আমলে ছিল, তাদের তো তখন মনে হয়নি যে অন্য দেশ থেকে যদি মুসলমান, কেন আহমেদিয়ারা অত্যাচারিত হয় না পাকিস্তানে, তারা কাতারে কাতারে ভারতে আসছেন না, তাই তাদের কথা তো কোনোদিন মনে হয়নি বৈষ্ণবদের যে তাহলে আহমেদিয়াদের জন্য 11 বছরটাকে 5 বছর করা হয়নি। মুসলমানদের জন্য আমরাই করেছি। এরা দলুয়া থাকিতে মুসলমান মেরেছে, বকটুইতে মুসলমান মেরেছে, এরা নাকাশি পাড়ায় মুসলমানদের মেরেছে, এরা না হিন্দুর না মুসলমানের কারণ না। এটা নাটকের জায়গা না, এটা নাটকের জায়গা না। আমি নাটক তো মমতা ব্যানার্জি করেন, যেরকম জল ঘুলিয়ে ঘুলিয়ে খায়। একটি বিশেষ প্রাণী আছে যারা জল ঘুলিয়ে খাওয়া পছন্দ করে, মমতা ব্যানার্জি হচ্ছে তাদের মধ্যে একজন। এই সব ইলেকশন জুমলা আমরা বুঝে গেছি, তাই জন্যই তো 303 সিট পাচ্ছে, তাই জন্যই তো আপনারা 42 বলে 22 নিয়েছেন। এবারে তো আপনারা সিঙ্গেল জিতে যাবেন। কত পাবেন? 9 পাবেন না 5 পাবেন না। ভবিষ্যৎ কিন্তু এই দেশের ভবিষ্যৎ কি হবে? আমি দ্রুত একবার সিএ নিয়ে এত আলোচনা 4 বছর ধরে বহু ক্ষেত্রে, তার আগে থেকেও আমরা আলোচনা করেছি, যারা সামান্য সিএটা এই মুহূর্তে হয়তো প্রত্যেকটা ধারা, গুরুত্বপূর্ণ ধারাগুলো মনে নেই, দ্রুত আমার পরের প্রতিবেদনে এই নাগরিকত্ব সংশোধনী আইন ঠিক কি মনে করিয়ে দেব। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
1955 সালে নাগরিকত্ব আইনে সংশোধন করে 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। এই আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর 2019-এর 12 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় সিএএ। মোদী সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানরা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এদেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। अफगानिस्तान, बांग्लादेश और पाकिस्तान, ये तीनों देश के संविधान के अंदर वो राज्य का धर्म का जिक्र है। अब पार्टीशन के वक्त नेहरू लियाकत समझौता हुआ, यहां पर इसकी अनुपालना ढंग से हुई और ये तीनों राज्यों के अंदर माइनॉरिटी पर धर्म के पालन करने वालों के साथ धार्मिक प्रताड़ना हुई। বিজেপির যুক্তি, সিএএ চালুর ফলে নাগরিকত্বের আইনি বাধা দূর হবে, শরণার্থীদের একটি মর্যাদাপূর্ণ জীবন দেওয়া যাবে, শরণার্থীদের সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক পরিচয় রক্ষা করবে, নিশ্চিত করা যাবে শরণার্থীদের অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার মতো অধিকার। 20 সালে আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনের মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়লো। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে? মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিএর বিজ্ঞপ্তি জারির জন্য 9 বার সময় বাড়িয়েও মেরুকরণের জন্য ঠিক ভোটের মুখে এটা করা হলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমের জন্য। ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর মনোভাব থেকে নজর ঘোরাতেই এটা করা হলো। মুন্না অগ্রওয়াল, কৃষ্ণেন্দু অধিকারী, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি সৌম্য আইচ রায়ের কাছে যাব। সৌম্য, এক হচ্ছে যে কোনো নির্বাচনে ইলেকশনের ন্যারেটিভটা হচ্ছে মূল ব্যাপার, সেখানে তিনটে মানে প্রায় একটা ত্রিভুজ বিজেপি ইতিমধ্যেই এঁকে ফেললো। এক হচ্ছে 370 ধারা খারিজ, রাম মন্দির, তৃতীয় হচ্ছে সিএএ লাগু। আমি বলছি কোথাও ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে কি এগিয়ে থাকলো বিজেপি? না, ন্যারেটিভের কথা পরে আসবে। আমি অনেকগুলো কথা শুনলাম, আমার বিজেপির বন্ধু অনেকগুলো কথা বললেন। আমি সিটিজেন অ্যামেন্ডমেন্ট নিয়ে 2-3টে প্রশ্ন, বুনিয়াদী প্রশ্ন করতে চাই। আমার খুব মানে জানতে ইচ্ছে করছে যে দেখুন, ওরা বলছেন যে আচ্ছা আপনি বলুন যে পারসিকিউশন কি শুধুমাত্র রিলিজিয়াস পারসিকিউশন হয়, পলিটিক্যাল পারসিকিউশন হয় না, এথনিক পারসিকিউশন হয় না? এটা কি বিজেপি আমাদের শেখাবে যে ভারতবর্ষে এই পারসিকিউশনগুলো হতো কি হতো না? তাহলে 1955 সালের আইনটাকে যারা লিখেছিল তারা সব মূর্খ ছিল, তারা কিছু জানতেন না। 1, 2, বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান বলছেন কারা কারা আসতে পারবে, যাদেরকে দেওয়া হবে সিটিজেনশিপে। বলছে কারা? হিন্দু, খুব ভালো, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিশ্চান, ভেরি গুড। আপনি বলুন শ্রীলঙ্কার তামিল হিন্দুরা কেন বাদ গেল? আপনারা তো এত হিন্দু দরদি, শ্রীলঙ্কার তামিল হিন্দুরা এক্সিকিউশন হলো কেন? আইনটা তো ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের আইন কি? উত্তর দিতে হবে তো। আপনি বলুন যে মায়ানমারের খ্রিস্টানরা কেন বাদ গেল? কেন বাদ গেল? ভুটানের যারা বুদ্ধিস্ট আছে তারা কেন বাদ গেল? তার মানে আপনি শুধুমাত্র ভোটকে নজর রেখে ভোট কেন্দ্রিক রাজনীতি করছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিছি 8 জন সাংসদ পার্লামেন্টে ভোট দিল না, 8 জন সাংসদ ভোট দিল না, হুইপ জারি করলো না। কিন্তু মানে আমি বলছি পাশাপাশি সময় এটারও উত্তর দিতে হবে যে তামিলদের কথা তুমি বলছো, তখন তো কংগ্রেস ক্ষমতায়। আমি বলছি তামিল হিন্দুদের চোখের জন্য এত জল যদি কংগ্রেসের জমে থাকে, তোমরা চেঞ্জ করোনি কেন? আমি আপনাকে বলছি যে ভারতবর্ষের লেজিসলেটিভ আইনে ভুল থাকতে পারে। রাজীব গান্ধী রাতে 400-র বেশি আসন ছিল, রাজীব গান্ধী খুনও হয়ে গেছিল, আমি সে কথা বলছি না। আমি বলছি যে ধরুন একটা দেশ, আপনি পার্শ্ববর্তী দেশের কথা উল্লেখ করছেন, আর সেই দেশের আপনি ভারতবর্ষে, আপনি বলুন যে কেনেডিয়ান সিটিজেন, সে যদি ভারতবর্ষে আসতে চায়, আপনি আপনার দল, আপনার সরকার অক্ষয় কুমারকে সিটিজেনশিপ দিতে পারছেন, আর আপনি এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সিটিজেনশিপ নিয়ে বলছেন। আর 2 নম্বর কথা আপনি বলছেন, এই যে এত কথা বলছেন শুধুমাত্র রিলিজিয়াস, আপনাকে জিজ্ঞাসা করবে তো ভারতবর্ষের মানুষ? 2024-এ মানুষ জিজ্ঞাসা করবে রুটি রুজি রোজগার, আপনাকে জিজ্ঞাসা করবে তো কেন ইলেকটোরাল বন্ড, কাদের কত টাকা গেছিল, হাইড করতে হবে তো। আজকে কান ধরে বলে দিয়েছে, যখন সুপ্রিম কোর্টের জাজ, যখন তার বেঞ্চ বলছে
যে তোমাকে তুমি বলছো হয়তো এইটা থেকে নজর ঘোরাতেই আজকে এইটাই রাজস্বী বলবে নজর ঘোরানো, ইলেকটোরাল বন্ডে কারা কারা টাকা দিল সেল কোম্পানি সামনে রেখে সেদিকে নজর ঘোরানো, আর পশ্চিমবঙ্গের তৃণমূলকেও জবাব দিতে হবে। কিন্তু নজর আলটিমেটলি ঘোরানো যাবে না, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে সব আনতে হবে, দিনের মধ্যে দিতে হবে, তড়িঘড়ি আনতে হবে, শুক্রবারের মধ্যে ওয়েবসাইটে তুলে দিতে হবে। এত ফ্লস মানুষ জানতে চাইছে যখন তার এইচডিআই ইন্ডেক্স নিয়ে, তখন এইসব করে মানুষের নজর রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী ইউগান্ডার থেকে আসা হিন্দুদের কিন্তু শরণার্থী এবং সিটিজেনশিপ বিল দিয়েছিলেন। এবার সেটা কেন দিয়েছিলেন সেটা নিয়ে কেউ কথা বললো না। আমি তো বেসিক প্রশ্ন করছি, বলিনি তো আপনার সময়, এটা কিন্তু বললেন না যে তাহলে পরে কেন, তাহলে পরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা চট্টগ্রামের চাকমা শরণার্থী তারা তো বৌদ্ধ, তাদের কথা কেন বললেন না? আজকে যে শ্রীলঙ্কাতে ইন্দিরা গান্ধীর দখল করার একটা ব্যবস্থা কি লড়াই পাঠিয়েছিল, আর্মি পাঠিয়েছিল, রাজীব গান্ধী পিস কিপিং ফোর্স পাঠিয়ে কতজন তামিলকে হত্যা করা হয়েছিল, আমি জিষ্ণু বসুর কাছে যাব। জিষ্ণুবাবু হ্যাঁ এর উত্তর দেবেন, কিন্তু তার আগে মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে পাশাপাশি কিন্তু যখন এটা লাগু হচ্ছে গোটা দেশে, পাশাপাশি একটা কাউন্টার ন্যারেটিভও তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে ডিটেনশন ক্যাম্পের কথা বলেছেন, নাগরিকত্ব কারার কথা বলছেন। অর্থাৎ আমাদের রাজ্যে, আবার আমি রাজ্য রাজনীতি প্রেক্ষিতে যদি আছি, সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা এই সিএ এবং এনআরসির যখন একই সঙ্গে আন্দোলন হয়েছিল, তারপরের প্রত্যেকটা ভোটের ফলাফল আপনি যদি লক্ষ্য করেন, তাহলে মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট অনেক সুসংহত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করেছিল। অর্থাৎ আমার প্রশ্নের অর্থ যে রাজ্যে 30%-রও বেশি সংখ্যালঘু জনগণের পপুলেশন, সেইখানে কিন্তু এর কাউন্টার ন্যারেটিভ এবং এটার যে অনিশ্চয়তা, যে আতঙ্ক, সেটা যদি প্রসারিত হয়, তাহলে কিন্তু তৃণমূলের ফল খারাপ হওয়ার থেকে অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা। আপনি মানবেন? দেখুন, রাজনৈতিক চাওয়া পাওয়ার থেকেও বড় বিষয় থাকে। এ রাজ্যের কোনো শিক্ষিত বাঙালি যখন বাংলাদেশ থেকে আসা সব হারিয়ে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালির নাগরিকত্বের সঙ্গে অন্য কিছু তুলনা করেন, তখন তার মধ্যে মনুষ্যত্ব একেবারে তলানিতে চলে গেছে। মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষিতা হতে দেখে ধর্ষিতা মেয়ের মুখ চেপে ধরে এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এইসব মানুষেরা। হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার বলছে এরা তো ইতিমধ্যেই নাগরিক, এরা ভোট দেন। সত্যি কি তাই? যে মানুষগুলো আনন্দ করছেন তারা জানেন যে প্রকৃত অর্থে কি হয়, তাদের এখানে আসার পরে পুলিশের জুলুম কি হয় সেটা আপনারা দেখান না, ওরাও দেখান না, ওরা তার জন্য রেজিস্টার করে না, তার জন্য জানেন না। মুখ্যমন্ত্রী বললেন যে কেন এতদিন সময় লেগেছে, দিনের পর দিন স্টেশন জ্বলেছে, পুলিশ গিয়ে কারো কোনো ব্যবস্থা করেনি। দাঁড়ান, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের সংযোগ সম্পূর্ণ ব্যর্থ ছিল। তারপরে যখন বুঝলেন যে বাইরের কোনো শক্তি এটাকে চালাচ্ছেন, তৃণমূলের জলঙ্গি ব্লকের যিনি সভাপতি, তিনি কার ওপরে গুলি চালালেন? যা সিএ এর সমর্থনে যারা মিছিল করছে তাদের ওপরে। কেন? তখন বুঝলেন যে বাইরের কোনো একটা শক্তি সেইট অন দ্য ব্যারিকেড লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তৃণমূলের হাতে আর এটা নেই। আপনি সেই সময়ের কথা বলছেন, আমি বলছি যে 2019-এর ডিসেম্বর থেকে 2024-এর এই 11ই মার্চ অবধি সময়টা লাগলো কেন? এর মধ্যে অতিমারির সময়টা আপনি ধরবেন না। অতিমারি নেই। না, আমি বলছি যে আমি তো বলছি 2000 এই যে ঘটনাটা ঘটলো, অতিমারির পরে 1.5-2 বছর অ্যাটলিস্ট হয়ে গেছে, 4.5 বছরের মধ্যে অন্তত 2 বছর আপনি অতিমারির জন্য বাদ দিলাম। ঠিক আছে, এবারে বাকি যে অংশটা আপনি কিন্তু ওর উত্তরটা নিলেন না, যে কেন দিনের পর দিন আগুন জ্বলেছে এবং যারা এই ধরনের সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের কতজনের জেল হয়েছে। আমার নেয়ার ব্যাপার নয়, দিনের পর দিন এই ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান দেখিয়ে ছবি দেখিয়েছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচনের মুখে 11ই মার্চ কেন, এইটার উত্তর চাইছি। এক্স্যাক্টলি তাই, তার কারণ হচ্ছে এটাই যে রাজনৈতিক দল হিসেবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, তাদের কোজিকোটের 2012 সালের যে সম্মেলন হয়েছিল তাতে এক্স্যাক্টলি বলেছিলেন হিন্দু বাঙালি উদ্বাস্তুদেরই নাগরিকত্ব দিতে হবে। আমি আবার বলছি 2012 কোজিকোটের সম্মেলনে। এবং 2003 সালে ডক্টর মনমোহন সিং যখন পার্লামেন্টে আডবাণীকে বলছেন, উপপ্রধানমন্ত্রীকে, যে আপনি বাঙালি হিন্দুদের নাগরিকত্বের ব্যাপারটা দেখুন,
এরা কেউ কথা রাখেনি, এরা কথা রাখার জন্য দায়বদ্ধ হয়েছে। কিন্তু আমি আপনাদের দুজনের কারোর কাছ থেকে এই উত্তরটা পেলাম না যে কথা রাখার সময়টা 11ই মার্চ 2024 কেন, মানে তার আগে কেন নয়, 4.5 বছর কেন রুল ফ্রেমিং এর কথা তো রাখলো এরা, যেটা আমি বললাম এই কথা রাখাটাই তো 2022 রাখার ক্ষেত্রে এই ধরনের যে জঙ্গি আক্রমণ হবে, এরকম হবে যে দিনের পর দিন স্টেশন জ্বলবে, আপনি কি ভাবতেন? আপনি এতদিনের পুরনো সাংবাদিক, আপনি মনে করতেন যে এরকম ভাবে স্টেশন জ্বলবে? এখনো মনে করি এর জন্য জঙ্গি আক্রমণ হবে না বা স্টেশন জ্বলবে না। ভারতবর্ষের পার্লামেন্টে একটা আইন হয়েছে, আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। ভারত সরকারও মনে করেনি, কিন্তু ভারত সরকারও যদি মনে করেনি তাহলে 11ই মার্চ কেন? হিন্দু, এই উত্তরটা দরকার। এই হিন্দু কেন? দেখুন, এটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, তাদের যে উদ্বাস্তু সংজ্ঞা আছে তাতেও আছে যে ধর্মীয় কারণে, এরকম আরো 3-4টি কারণ আছে, ভাষা আছে, শুধু ধর্মীয় কারণে পারসিকিউশন হয় তাতে কিন্তু আমি বলছি আমি হিন্দু কেন বুঝছি, কিন্তু আমি যেটা বুঝছি না সেটা হচ্ছে 11ই মার্চ কেন। প্লিজ, আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব যে মতুয়া সম্প্রদায়ে ঠাকুরনগরে একটা অংশ নিঃসন্দেহে তারা আবার দেখাবো যে সেলিব্রেশনে মেতেছেন। ঠিক কি বলছেন তারা, কতদিনের দাবি তাদের, দেখাবো। 2019-এর লোকসভা ভোটের পর আইনের তকমা পেয়েছিল সিএএ। 2024-এ আরেক লোকসভা ভোট যখন দোরগোড়ায়, ঠিক তখনই মোদী সরকার সেই সিএএ এর রুল জারি করল, অর্থাৎ দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব আইন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে এই খবরে খুশি মতুয়া সম্প্রদায়ভুক্তরা। আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বনগাঁর ঠাকুরবাড়ি এলাকায় উচ্ছ্বাস শুরু হয়ে যায়। এতদিন এ রাজ্যের প্রতিটি নির্বাচনে মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলিতেই সিএএ ছিল বিজেপির প্রচারের প্রধান অস্ত্র। 2019-এর লোকসভা ভোটে তার ফলও হাতে নাতে পেয়েছিল তারা। এ রাজ্যে 2টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা নির্ণায়ক ভূমিকা নেন, বনগাঁ এবং রানাঘাট। 2019-এর লোকসভা ভোটে 2টি কেন্দ্রেই জিতেছিল বিজেপি। এমনকি লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই 2টি কেন্দ্রের অন্তর্গত 7টি করে বিধানসভার মধ্যে 6টিতে এগিয়েছিল বিজেপি। কিন্তু তারপর সিএএ কার্যকর না হয় মতুয়াদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। তার জেরে বদলাতে শুরু করে রাজনৈতিক সমীকরণও। 2021-এর বিধানসভা ভোটে মতুয়া অধ্যুষিত কেন্দ্রের অনেকগুলিতে তৃণমূল আবার পায়ের তলায় মাটি ফিরে পায়। একদিকে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, হরিণঘাটা, বাগদা, রানাঘাট দক্ষিণের মতো মতুয়া অধ্যুষিত বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি। উল্টোদিকে স্বরূপনগর, হাবড়া, অশোকনগর, বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট, নিউটাউন, জগদ্দলের মতো মতুয়া অধ্যুষিত আসনে জয়ী হয় তৃণমূল। এরপর রাজ্যের 108টি পুরসভার ভোটেও সিএএ ইস্যু বিজেপির পক্ষে যায়নি। মতুয়া অধ্যুষিত নদিয়ার 10টা পুরসভার মধ্যে বিজেপি কোনোটাই জিততে পারেনি। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার 25টা পুরসভার মধ্যেও বিজেপি কোথাও জেতেনি। 2023 সালের পঞ্চায়েত ভোটেও মতুয়া অধ্যুষিত অঞ্চলে জয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল। উত্তর 24 পরগনার মতুয়া অধ্যুষিত বিধানসভা 4টি, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা। এই 4টি বিধানসভায় জেলা পরিষদের মোট আসন 9টি। 2023 সালের পঞ্চায়েত ভোটে সবকটিতেই জেতে তৃণমূল। পঞ্চায়েত সমিতির 124টি আসনের মধ্যে 112টি যায় তৃণমূলের দখলে। এই আবহে লোকসভা ভোটের ঠিক আগে সিএএ আইন কার্যকরের সিদ্ধান্ত নিল মোদী সরকার। একমাত্র কেয়া বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। উদ্বাস্তুরা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল, আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা
সাফল্যমণ্ডিত হয়েছে। সমগ্র উদ্বাস্তু সমাজ, সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত। লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্তের প্রভাব কি হয় তার উত্তর সময়ই দেবে। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়, তো একটা জিনিস বারবার আমাদের আলোচনায় উঠে আসতো যে আসামের জন্য তাহলে কি বিজেপির এই দ্বিধা, তার কারণ হেমন্ত বিশ্ব শর্মার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে একাধিক শরিক, অসম গণপরিষদ সহ তারা একেবারে সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। তাহলে আজকে কি পরিবর্তন হলো? আজকে আমি যদি ধরেও নিই যে আসামের কারণে এই দ্বিধা ছিল, এই দেরি হয়েছিল, সেক্ষেত্রে গোটা দেশ জুড়ে যে পলিটিক্যাল ডিভিডেন্ড, সেটা কি পাল্লাটা অনেকটা ভারী হয়ে গেল আসামের থেকে? দেখুন, প্রথম যে আলোচনাটা করতে হয় সেটা হচ্ছে এই সিএ বা এনআরসি নিয়ে যখন আলোচনা আর কি, মানে হঠাৎ করে মনে হলো যে হঠাৎ আজকে দেশে 150টা এআইএমএস খুলেছে, আর ধরুন 170টা আইআইটি খুলেছে, পশ্চিমবঙ্গে কেন 17টার কম, তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন, এরকম একটা ব্যাপার আর কি। এতটাই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য সিএ বা এনআরসি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো বটে। আসামে 14, মোট উত্তর পূর্ব ধরলে 14, 6, 20, পশ্চিমবঙ্গে 42, অর্থাৎ 20 আর 42, 62। আমি আলোচনা করে একটু খুঁজে টুঁজেও দেখলাম যে এর বাইরে কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব পড়ার খুব একটা জায়গা নেই 60-62টা আসনে। ফলে এটা হতেই পারে যে 370 রিচ করার যে বিজেপির প্ল্যান এবং 400 যেটা এনডিএ পাবে, তার জন্য এই জায়গা থেকে বেশি আসন পাওয়া দরকার, একেবারে সহজ অপটিমাইজেশন, এবং সেই জায়গায় তারা আসন পেতে চাইছেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি যদি আসন না পায়, বিজেপি চাইবে আমি যদি না পাই আর কে পেলে সবচেয়ে ভালো, তৃণমূল। ফলে সেক্ষেত্রে তৃণমূলকে তারা আসনগুলো দিয়ে দিলেন। এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো অসুবিধা নেই। বিজেপি কেন সিপিএমকে দেবে? আদর্শগত বিরোধ আছে। সিপিএমকে শূন্য করতে চাওয়া বিজেপির একটা সঠিক রাস্তা, তারা তাদের দিক থেকে। সিপিএম চাইবে বিজেপিকে শূন্য করতে। ফলে এই যে 42টি আসনে বামপন্থীরা এখানে কেউ নেই, তাদের ভাবতে হবে তারা কিভাবে সামলাবেন। কারণ এই 42-এ কিন্তু তৃণমূল যোগ বিজেপি, এটা 40 করার জায়গাটার দিকে তারা অনেকটা এগিয়ে গেলেন, এটা একটা পরিষ্কার। এবার 3 হচ্ছে, একটা জিনিস বলতে হয় যে সব ক্ষারক সেটা কিন্তু ক্ষার, কিন্তু সব ক্ষার কিন্তু ক্ষারক নয়। ফলে মতুয়া নিয়ে যে এত হইচই আমরা করছি, মানে মনে হচ্ছে যে ধরুন 1.5 কোটি পশ্চিমবঙ্গে ক্ষুধার্ত মানুষ থাকলে রাজনীতিতে যা প্রভাব পড়বে, তার থেকে মতুয়াদের এই ব্যাপারটায় প্রভাব পড়বে। ওনারা আনন্দ করছেন, কিছু মানুষের ভালো লেগেছে। দেখুন, ধর্ম তো একদিকে যেমন ধারণ করে, অন্যদিকে প্রতারণার একটা অস্ত্র, বিভাজনের একটা অস্ত্র। পৃথিবীর রাজনীতি, পৃথিবীর যে ইতিহাস, তাতে আমরা দেখেছি। ফলে সেই জায়গায় তারা কিছুটা খুশি হচ্ছেন, হয়তো বুঝেই খুশি হচ্ছেন, তারা তাদের মতো করে মনে করেছেন। কিন্তু মূল যে জায়গাটা হলো, আমাদের যে 2,87,00,000 তফসিলি মানুষ আছেন, 23%, তাদের মধ্যে নমশূদ্র 6.5%, এবং এছাড়াও পৌণ্ড, ক্ষত্রিয়, রাজবংশী, বাগদি এনারা আছেন। ফলে এই যে তফসিলি জাতি, তার মধ্যে বিভিন্ন ভাগ, তাদের চাহিদা কি হবে? তারা কি সিএ নিয়ে ভাববেন, না তাদের ছেলেরা স্কুলে যেতে পারছে কিনা, বাড়ির কাছে হাসপাতাল আছে কিনা, এটা নিয়ে ভাববেন? ফলে আপনি যে বলছেন ন্যারেটিভের কথা, বর্ণনামূলক রাজনীতির বর্ণনাটা আমরা কিভাবে ঠিক করব। আজকে 11ই মার্চ মহামান্য হরিচাঁদ ঠাকুরের যে জন্মদিন, তাকে নিয়ে তার সঙ্গে কি এটা যুক্ত করার খুব দরকার ছিল? তাদের কথা যদি ভালো করে পড়েন, তারা কিন্তু আসলে মানুষকে শিক্ষিত করতে চেয়েছেন। তাদের যে বর্ণনা আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ি, শুভময়দা, তার থেকে অনেক বড় ফ্যাক্টর। আর 4 থেকে 5 দিনের মধ্যে এদেশে ভোটের ঘোষণা হবে। এবার শেষ যে মূল বক্তব্যটা রাখার কথা, সেটা হচ্ছে বিল পাশের পর নিয়ম নীতি নির্ধারণে সত্যি একটু বেশি সময় লাগলো। এখন আইন তো অঙ্ক নয়, নিয়ম নীতি কে নির্ধারণ করবে? যার গায়ে জোর আছে। ফলে এখন যা আসন আছে তাই দিয়ে নিয়ম নীতি নির্ধারণ করেছেন। এবং যা শুনলাম যে এগুলো নাকি আগে কংগ্রেস চেয়েছিল বা সিপিএম চেয়েছিল, তার জবাব কংগ্রেস সিপিএম দেবেন, আমি তো বলতে পারবো না। তবে একটা কথা সত্যি, সিএএ হচ্ছে পরোক্ষভাবে হিন্দু রাষ্ট্রবাদের কথা বলে, আর এনআরসি প্রত্যক্ষভাবে হিন্দু রাষ্ট্রবাদের কথা বলে। সিএএ যেটা বলে ইনক্লুশনের কথা, এরপরে এনআরসি এলে সেটা কিন্তু এক্সক্লুশনের কথা বলবে। বিজেপি ডিভিডেন্ড কতটা পাবে ভোটের ফল বেরোলে বুঝতে পারবো, অতটা তো আমরা এখন জানি না। একটা সেন্টেন্স, যে সংসদীয় রাজনীতিতে সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, সবচেয়ে সহজ হচ্ছে শুভময় দাদের সংসদীয় রাজনীতির বাইরে এই যে সেইট অন দ্য ব্যারিকেডস, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমরা জানি, মানেটাও জানি। এই সেইট অন দ্য ব্যারিকেডস, এটা কিন্তু ডালাকোয়ার যে লিবার্টি হেঁটে যাচ্ছে, ঊর্ধ্বাঙ্গে কোনো বসন নেই, হাতে রাইফেল, আর তার পাশে জনগণ যাচ্ছে, সেইট অন দ্য ব্যারিকেডস ওখান থেকে নেওয়া। এই যে ফিউশনটা করেছিলেন ওই সময়, তারা কিন্তু করেছিলেন কালচারাল মার্কসিস্টরা।
তার থেকে কিছুটা ডিভিডেন্ট হয়তো তৃণমূল নেওয়ার চেষ্টা করেছে। এর উত্তর আসলে এই কালচারাল মার্কসিস্ট বা বিজেপির যারা তত্ত্বের কথা বলেন তারাই আমাদের মতো ধান্দাবাজ লোক যারা, মানে আমরা পাঁচিলের ওপরই থাকি, আমাদের তো কোনো দায় নেই যে বিজেপির হয়ে গিয়ে প্রচার করা বা সিপিএম এর হয়ে প্রচার করা। এই জায়গায় আমাদের কিছু জিনিসপত্র, কিছু ভীষণ, কিছু টিভিশন দিয়ে ম্যানেজ করার চেষ্টা কিন্তু এই সিপিএম করে এসেছে, তৃণমূল করছে, বিজেপি করছে, কংগ্রেস করে এসেছে, এমার্জেন্সির সময় ভয় দেখিয়েছে। এই যে আমরা যারা পাঁচিলের ওপর দিয়ে হাঁটি, আমাদের যাতে পাটা পিছলে পড়ে, এইটা আপনারা যে খুব ভালোভাবে চান, এই জন্যই আমাদের মাঝখানে হাঁটতে হবে। এবং এই জায়গায় গণতন্ত্রের জায়গায় আমরা যে মাঝখানে হাঁটার সাহসটা পাচ্ছি, আপনারা 400 আসন পেয়ে এসে আবার মুখের কথা বলাটা বন্ধ করেছেন। আমি একটা লাইন শুধু বলে দিই। প্রফেসর রমেশচন্দ্র মজুমদার, ঐতিহাসিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি এরকম কলমটা পণ্ডিত নেহেরুর সামনে ভেঙে দিয়ে চলে এসেছিলেন, কারণ পণ্ডিত নেহেরু বলেছিলেন ইতিহাসটা একটুখানি ওই ইসলামিক আগ্রাসন অত্যাচারটা না লিখতে। ইতিহাসে যেটা হয়েছে, ঠিক যেরকম পশ্চিম বাংলায় আমরা ছোটবেলায় 80-র দশকে পড়েছিলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির চরম পরাকাষ্ঠা পশ্চিমবঙ্গে হচ্ছে টেরাকোটা মসজিদগুলো, কিন্তু আসলে কোনোটা একটাও মসজিদ নয়, সবকটা হিন্দুর মন্দির। যাই হোক, আমাদের 22শে জানুয়ারি বলা হয়েছিল, 22শে জানুয়ারি বলা হয়েছিল রাম মন্দির নাকি আমরা ডিভিডেন্ড হিসেবে দেব। সুমন, আমি বলছি যে এই তাত্ত্বিক যে আলোচনাগুলো হচ্ছে, এটা অসাধারণভাবে আলোচনা আছে, ইউটিউব চেয়ে দেখতে পারেন। হরিশ সালভে মানে কেন্দ্রের সরকারের পক্ষে বলছেন, মনু সিং মীরা এগেনস্টে বলছেন, অসাধারণ। আমি বলছি ডিবেট হিসেবে অসাধারণ। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা কিন্তু ইউটিউবে হরিশ সালভের এবং ভার্সেস যে মনু সিংভি তাদের ডিবেট দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি বলছি যে এই যে যুক্তিগুলো চলছে, আমি প্রত্যেকটার প্রতি সম্মান রেখেই বলছি, ভোটাররা কিন্তু এই লেভেলে যাবে না। ভোটাররা কিন্তু, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, ভোটাররা ব্রডলি 2-3টে জায়গায় বিভক্ত হয়ে কিন্তু ভোটগুলো দিচ্ছেন। যে ন্যারেটিভটা বিজেপি বা বিরোধীরা তৈরি করতে পেরেছিল, সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করে, সন্দেশখালির ইস্যুটাকে সামনে এনে, মহিলাদের নিরাপত্তার ইস্যুটাকে গুরুত্বপূর্ণ করে, এবং তার সাথে বেকারত্বের জায়গা এবং প্রধানমন্ত্রীর 4টে জনসভা, আমি বলছি যে একটা রাজনৈতিক আবহ তৈরি করতে পেরেছিল বিজেপি, যার মধ্যে আমার মতন লোকেরও মনে হচ্ছিল যে এবার বিজেপি খুব ভালো রেজাল্ট করতে যাচ্ছে। এইবার কিন্তু যেই মুহূর্তে আপনি সিএ আনলেন, তৃণমূল কংগ্রেস কিন্তু অফেন্সিভ জায়গায় যাবে। তৃণমূল কংগ্রেস আজকে যেটা দেখলেন সেটা হলো টেস্ট করে নিচ্ছে যে কি লেভেল আমি সেট করব আমার ফায়ারিংটা, এবং তারপরে কিন্তু তৃণমূলের যে স্ট্র্যাটেজিটা থাকবে মাইনরিটি এলাকাগুলোতে, কার্যত এটাকে এনআরসিতে পর্যবসিত করা, সিএটা এনআরসিতে পরিণত হবে, এবং এনআরসির ভয়ে নাগরিকত্বরা বিশেষ করে সংখ্যালঘু তারা আতঙ্কে থাকে, তারা কিন্তু এনভলভ ভোট দিলে কিছু করার নেই। আপনার কথাটাকে এন্ডোর্স করি, আমরা বলছি, বরাবরই বলছি, এটাই তো কাজ বিজেপি তৃণমূলের, এটাই কাজ, একে অপরের পরিপূরক। দে আর হ্যাভিং সিম্বায়োটিক পলিটিক্যাল রিলেশন, সিম্বায়োসিস করে, একজন একজনকে পরিপূরক হিসেবে কাজ করবে। একজন হিন্দুদের দায়িত্ব নিয়ে নেবে, একজন মুসলিমদের দায়িত্ব নিয়ে নেবে, করতে গেছিলেন তাহলে পরিপূরক আমরা সিম্বায়োসিস। এই সিম্বায়োসিস আপনারা তো পারে 5টা সিট দিতে হবে, আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দিয়ে প্রচুর মন্তব্যই নিয়ে আমি দ্রুত একটা মন্তব্য নেব। বিদ্যুৎ নায়ক তিনি লিখছেন, সিএ কি এবং কেন তা নিয়ে প্রচার না চালালে প্রতিটি দল নিজের মতো করে ভুল বোঝাবে। নীলোৎপল দত্ত লিখছেন, সিএ কার্যকর হওয়ার ফলে অনেক ভোট তৃণমূলের হাতছাড়া হবে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, সিএ যে লোকসভা ভোটে অন্যতম ফ্যাক্টর হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুভঙ্কর চক্রবর্তী লিখছেন, 2019-এর মতো এবারও মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে গেল। প্রভাস গিরি লিখছেন, ঠিক সময় বুঝে ঝুলি থেকে তাস বের করলো বিজেপি। আর এইখানে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে প্রতিবেদন 2019 সালে জবে থেকে আইনে পরিণত হলো তারপর থেকেও কিন্তু ক্রমাগত রাজনীতির চাপানুতর চলেছে, বঙ্গ রাজনীতির পারদ সিএ ইস্যুতে বারবার উঠেছে। দেখুন, এনআরসিও করতে দেব না আর কাকা করতেও দেব না। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। বছরের পর বছর ভোট এলেই সিএ নিয়ে এরকম বাকযুদ্ধের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। একদিকে তৃণমূল দাবি করেছে তারা সিএ চালু করতে দেবে না, অন্যদিকে বিজেপি চ্যালেঞ্জ ছুড়েছে তারা সিএ কার্যকর করেই ছাড়বে। অবশেষে লোকসভা ভোটের ঠিক আগে দেশ জুড়ে সেই সিএ কার্যকর করে দিল মোদী সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, নাগরিকত্ব সংশোধনী নিয়ম 2024 অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। একটি ওয়েব পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া, হয়তো একটা বড় জোর এই দুদিনে কাউকেই তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তি হোক, এটা আমরা চাই না। পায়ে পা লাগিয়ে কোনো প্ররোচনা বিজেপি সৃষ্টি করুক, এটা আমরা চাই না। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধে নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এরপরে। সিএর যারা বিরোধী তাদের একাংশের প্রশ্ন, এই আইনে বেছে বেছে মুসলিমদের কেন বাদ দেওয়া হলো? আবার কারুর প্রশ্ন, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমারের মতো দেশগুলিকে কেন বাদ দেওয়া হলো? দক্ষিণ ভারতীয়দের একাংশের সিএ বিরোধিতার মূল কারণ, তামিল উদ্বাস্তুদের কেন বাদ দেওয়া হলো? উত্তর পূর্ব ভারতের একাংশের আশঙ্কা, সিএ চালু হওয়ার ফলে শরণার্থীদের ব্যাপক ভিড় বাড়বে, তার ফলে তাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংকটের মুখে পড়বে। দেখুন, অসমে এনআরসিটা একটা অন্য ক্ষেত্র। অসমের ক্ষেত্রে দেখা গেছে যে অবৈধ অনুপ্রবেশ দীর্ঘদিন ধরে হয়েছিল, যার জন্যে আসামে দাবি উঠেছিল যে এটা রোখার জন্য, এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি কথা দিয়েছিলেন যে এনআরসি শুরু হবে এবং অসমের যে সংস্কৃতি সেটা বজায় থাকবে। যদি কেউ তার ভারতবর্ষের বৈধ কাগজপত্র দিয়ে, নাগরিকত্বের পরিচয় দিয়ে করার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই, কিন্তু একই সঙ্গে যদি তাদের কাছে থাকে, তাহলে এই আইনটা তাদের ক্ষেত্রে খুব একটা যে ভয়াবহ একটা বিষয় তা কিন্তু নয়। লোকসভা ভোটের আগে মোদী সরকার সিএ কার্যকর করে দেওয়ায় অবশেষে এই বাকযুদ্ধে দাঁড়ি পড়ল। তবে আইন কার্যকর নিয়ে সংঘাতের জল কোথায় গড়াবে সেটাই দেখার। সত্যজিৎ বৈদ্য, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ।